বাংলা গল্প এবং কবিতাগুলো যদি ঠিকঠাক করে পড়া থাকে তাহলে বাংলা থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে একটাও কিন্তু বাদবে না। তো বন্ধুরা, তোমরা যদি বাংলা গল্প এবং কবিতাগুলো এখনও ঠিকঠাক করে না পড়ে থাকো, তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে সমস্ত গল্প, সমস্ত কবিতা এবং প্রবন্ধ থেকে কোন শর্ট প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ হিসাবে তোমাদের পড়তে হবে। তো বন্ধুরা, অলরেডি তোমরা কিন্তু পড়ে ফেলেছো বা এখনও অনেকে পড়োনি। তো যারা পড়ে ফেলেছো তাদের জন্যও কিন্তু আজকের ভিডিওটা, আর যারা পড়োনি তাদের জন্যও আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা এবং প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোন শর্ট প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেইগুলো তোমাদের সামনে হাজির করছি। অর্থাৎ আমি কিন্তু সমস্ত প্রশ্ন তোমাদের জন্য বলছি না, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা এবং হারিয়ে যাওয়া কালিকলম থেকে মাত্র 10টা করে প্রশ্ন আমি তোমাদের বলবো। অর্থাৎ আমি কিন্তু সমস্ত প্রশ্ন কভার করছি না, টেস্ট পেপারে যে প্রশ্নগুলো বারবার রিপিট করেছে এবং আমার নজরে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, এর ভিতরে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের কমন আসবে। এবং এই যে প্রশ্ন, এই প্রশ্নের পিডিএফ কিন্তু আমি তৈরি করে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। কিন্তু আমি বলতে চাইছি যে এই পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কারণ প্রত্যেকটা প্রশ্ন বলার সময় কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আমি ব্যাখ্যা করে দেবো, সংক্ষেপ আমি উত্তরটা একটু আলোচনা করে দেবো যাতে তোমাদের প্রশ্নগুলো মনে থাকে এবং রিলেটেড যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তরগুলো যাতে তোমরা ঠিকঠাক করে আসতে পারো। তো চলো বন্ধুরা, আমরা এবার ঝটপট দেখে নেব মাধ্যমিক বাংলার এমসিকিউর সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব জ্ঞানচক্ষু গল্প। এই জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম যে প্রশ্নটা পড়বে, তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়? সন্ধ্যাতারা পত্রিকায়। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। তপনের চিরকালের বন্ধু ছিল কিন্তু এই ছোট মাসি, এবং যার সঙ্গে বয়সের পার্থক্য হলো 8 বছরের। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? কারেকশনের কথা ছড়িয়ে পড়ে। অর্থাৎ তপনের গল্প যে কারেকশন করে ছাপিয়ে দেওয়া হয়েছে, এই কারেকশনের কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। 4 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন ও জহুরি কে? দেখো, রত্ন হলো তপনের গল্প, অর্থাৎ তপনের লেখা যে গল্প প্রথম দিন, এই গল্পটা কেমন হয়েছে সেটা জানাবে কে? ছোট মেসো। তাই জহুরি হলো ছোট মেসো আর রত্ন হলো তপনের লেখা গল্প। 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম কি ছিল? তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায়। তপনের লেখা গল্পটির নাম কি ছিল? প্রথম দিন। মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়েই কিন্তু তপন এই গল্পটি লিখেছিল, তাই গল্পটির নাম হলো প্রথম দিন। যেন নেশায় পেয়েছে। কিসের নেশা? গল্প লেখার। 8 নম্বর প্রশ্ন, তপনের চিরকালের বন্ধু কে? ছোট মাসি, আমি পূর্বে কিন্তু তোমাদের বলেছি। নেক্সট, তপনের লেখক মেসো পেশায় কে ছিলেন? অর্থাৎ তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? কলেজের অধ্যাপক ছিলেন। 10 নম্বর, মামাবাড়িতে তপন কেন এসেছিল? ছোট মাসির বিয়ে উপলক্ষে। নেক্সট আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে 10টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো টেস্ট পেপারে বা তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এর বাইরেও তোমরা যদি গল্পগুলো ঠিকঠাক করে পড়ে নাও, এখান থেকে যে শর্ট কোশ্চেন আসুক না কেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে এই প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে কিন্তু তোমরা পড়বে। 1 নম্বর দেখে নেব, রূপসী বাইজি সেজে হরিদার রোজগার কত ছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু বারবার টেস্ট পেপারে কিন্তু রিপিট হয় এই প্রশ্নটা। 8 টাকা 10 আনা। সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হচ্ছে? সন্ন্যাসীর পায়ের ধুলো, যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসে ছিল। 3 নম্বর, বহুরূপী গল্পে বাসের ড্রাইভার এর নাম কি? কাশীনাথ। এই জায়গায় এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো। কে বলেছিল কথাটা? সেটা হবে কাশীনাথ। জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী হিসাবে দিতে চেয়েছিলেন? 100 টাকা। 5 নম্বর প্রশ্ন, বিরাগী কাকে সুন্দর সুন্দর বঞ্চনা বলেছেন? ধন, জন এবং যৌবনকে। 6 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতরে কোন বই ছিল? গীতা। খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবু ধনী হলো কেমন ছিলেন? বেশ কৃপণ। সকাল সন্ধ্যায় হরিদার ঘরে কতজন আড্ডা দিতে আসতো? 4 জন। নেক্সট, সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাইর হন? 1 দিন, মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পথের দাবি গল্প থেকে। ঠিক আছে, পথের দাবি গল্প থেকে চলো 10টা প্রশ্ন দেখে নেই। গ্রীশ মহাপাত্রের আসল নাম কি? আমরা সকলে জানি গ্রীশ মহাপাত্রের আসল নাম কিন্তু সব্যসাচী
মল্লিক। 2 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবির রং কেমন ছিল? রামধনু রঙের। 3 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটি কে? নিমাইবাবু। বুড়ো মানুষটি কে বলেছিল? গাঁজা খেতে বারণ করেছিল। তোমরা নিশ্চয়ই জানো, গল্পটা পড়েছো। 4 নম্বর, তেওয়ারি কোথায় বার্মা নাচ দেখতে গিয়েছিল? ফয়ায়। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। 5 নম্বর, গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কত টাকা কত পয়সা পাওয়া গিয়েছিল? 1 টাকা ও গন্ডা 100 পয়সা। 6 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, উক্তিটি কার? জগদীশ বাবু। এই কথাটা কিন্তু বলেছিল গিরিশ মহাপাত্রকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর কোথায় পুনরায় দেখা হয়েছিল? রেল স্টেশনে দেখা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল কারা? ফিরিঙ্গি ছোকরারা বা ছোড়ারা। 9 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের রোমালে আঁকা ছিল কিসের ছবি? বাঘের ছবি। অর্থাৎ তার বুক পকেটে যে রোমাল ছিল, সেই রোমালের কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছিল, আর সেই রোমালে কি বলতো, বাঘের ছবি ছিল। 10 নম্বর প্রশ্ন, এনানজং থেকে গিরিশ মহাপাত্রের কতজন বন্ধু আসার কথা? 2 জন বন্ধু আসার কথা। তাহলে গল্প থেকে আমাদের 30টা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখে নেব অশোকে একজন কবিতা, অর্থাৎ কবিতা থেকে শুরু করব। 1 নম্বর, অশোকে একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। তোমরা নিশ্চয় জানো, অশোকে একজন কবিতার যে অরিজিনাল লেখক তিনি হলেন কিন্তু পাবলো নেরুদা, কিন্তু বাংলায় তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 3 নম্বর প্রশ্ন, হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? শান্ত হলুদ দেবতারা। 4 নম্বর প্রশ্ন, রক্তের দাগ কি রঙের ছিল? দেখো, রক্ত এমনিতে আমাদের কি বলতো লাল রঙের হয়, কিন্তু রক্ত যখন শুকিয়ে যায় তখন সেটা কালো বর্ণের হয়। তাই রক্তের রং কি দাগের ছিল? তাই রক্তের দাগ কি রঙের ছিল? কালো দাগের ছিল। দেখো, 5 নম্বর প্রশ্নটা কিন্তু একটু খটোমটো, তোমরা এই জায়গাটায় কিন্তু অনেকেই কনফিউজড করে ফেলো, একটুখানি গুরুত্ব সহকারে শুনবে। 5 নম্বর প্রশ্ন বলছে, অশোকে একজন কবিতায় কি হেঁটে যাওয়া ও কি চলে যাওয়ার কথা বলা হয়েছে? এখানে এই দুটো কিন্তু আলাদা আলাদা হিসাবে কিন্তু পরীক্ষায় আসে। অর্থাৎ অনেক সময় বলে কি হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে, আবার অনেক সময় কি চলে যাওয়ার কথা বলা হয়েছে। দুটো প্রশ্নে কিন্তু উত্তর আলাদা। হেঁটে যাওয়ার কথা যখনই উল্লেখ থাকবে তখন কি হবে? একজন নানের হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে। আর যদি বলে কি চলে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে কুকুর চলে যাওয়ার কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি রইল? ছড়িয়ে রইল কাঠকয়লা। 7 নম্বর, যুদ্ধ এলে কোথায় আগুন ধরেছিল? সমস্ত সমতলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হয়। বৃষ্টিতে ধুয়ে দিল কি? কবির পায়ের দাগ। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন জল তরঙ্গ কি? একটি বাদ্যযন্ত্র। 10 নম্বর, পরপর বছরগুলি কিসের মতো নেমে এসেছিল? পাথরের মতো, শক্ত কঠিন। আচ্ছা, এবার আমরা দেখে নেব আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কোন শর্ট কোশ্চেনগুলো তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। 1 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? খুব পরীক্ষায় আসে, জলই পাষাণ হয়ে আছে। 2 নম্বর, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? শিশুদের সব, অর্থাৎ শিশুদের মৃতদেহ। 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসে বারবার, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই যে হিমানি, হিমানি শব্দের অর্থ কি? বরফ বা তুষার। 4 নম্বর প্রশ্ন, আমাদের ডান পাশে কি? আমাদের ডান পাশে কিন্তু ধস। আমাদের বাম পাশে কি? গিরিখাত। আমাদের মাথার উপর কি? বোমারু। এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টের ভিতরে একটা কিন্তু পরীক্ষায় আসার মতন চরম সম্ভাবনা। ডান, বাম এবং মাথার উপর কি কি আছে? তোমরা যদি কবিতাগুলো পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা ভিখারি কত মাস? 12 মাস। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি ঢাকা? অর্থাৎ কি ঢাকার কথা বলা হয়েছে? চোখ মুখ ঢাকা। 9, ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব, এই সব শব্দের অর্থ কি? মৃতদেহ। 10 নম্বর, হয়তো মরে গেছে, কার কথা বলা হয়েছে? পৃথিবীর কথা বলা হয়েছে, হয়তো মরে গেছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব অভিষেক কবিতা। এই অভিষেক কবিতা থেকে কোন শর্ট কোশ্চেনগুলো অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে? কিন্তু দেখো, আমি বারবার বলছি, এই শর্ট কোশ্চেনগুলোই কিন্তু সব নয়, ঠিক আছে? তোমরা এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দেখা গেল এই শর্ট কোশ্চেনগুলো থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে গেলে। আবার দেখা গেলো এই শর্ট কোশ্চেনগুলো থেকে তোমাদের মোটামুটি 15 থেকে 20টা কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো। তো এই শর্ট কোশ্চেনগুলো খুব সহজ এবং ইম্পর্টেন্ট বলে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো এগুলো তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে অবশ্যই পড়ে ফেলবে, লিখে ফেলবে, বা পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু পড়তে থাকবে। নেক্সট, অভিষেক কবিতা থেকে 1 নম্বর প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। এই মহাবাহু কে? ইন্দ্রজিৎ।
2 নম্বর প্রশ্ন, রত্নাকর রত্নতমা ইন্দিরা সুন্দরী উত্তারিলা। রত্নাকর রত্নোত্তমাটা কে? লক্ষ্মী। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কৌশিক ধ্বজ শব্দের অর্থ কি? রেশমি পতাকা। 4 নম্বর প্রশ্ন, দেখো অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ কে? ইন্দ্রদেব। 5 নম্বর প্রশ্ন, হাই দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত। এখানে কার কথা বলা হয়েছে সিন্ধু তীরে ভূপতিত? কুম্ভকর্ণ। তারপরে 6 নম্বর প্রশ্ন, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী। কাকে মহাবলী বলে সম্বোধন করা হয়েছে? মেঘনাথকে। 7 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথবোধ কাব্যের কোন স্বর্গে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 8 নম্বর, কিরিটি যার নাম তিনি হলেন কে? অর্জুন। 9 নম্বর, অভিষেক করিলা কুমারে কার অভিষেকের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, আগে পুজো ইষ্টদেব। কোথায় ইষ্টদেবের পুজোর কথা বলা হয়েছে? নিকুম্ভিলা যজ্ঞাগারে। তাহলে এই 10টা প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে তোমরা দেখবা অভিষেক কবিতা থেকে। এবার আমরা দেখে নেব আফ্রিকা। আফ্রিকা থেকে 1 নম্বর প্রশ্ন, কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো কি? উদ্ভ্রান্ত। 2 নম্বর, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কারণ নিজের প্রতি অসন্তোষে। 3 নম্বর, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। বারবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকা ছিনিয়ে নিয়ে গিয়েছিল যেখান থেকে? কোথা থেকে? প্রাচী ধাত্রীর বুক থেকে। নিনাদ শব্দটির অর্থ কি? শব্দ। 7 নম্বর প্রশ্ন, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার মিশে ড্যাশ মিশে। এখানে ড্যাশ হচ্ছে কি বলো? রক্ত অশ্রুতে ড্যাশে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, শিশুরা খেলছিল কোথায়? খেলছিল মায়ের কোলে। 9 নম্বর প্রশ্ন, মানুষ ধরার দলের নখ কেমন ছিল? নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। 10 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সভ্যতার শেষ পুণ্যবাণী কী ছিল? ক্ষমা করো। খুব বারবার কিন্তু এই প্রশ্নটা টেস্ট পেপারে রিপিট করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রলয়োল্লাস কবিতা থেকে। দেখো 1 নম্বর, আসতে এবার অনাগত। অনাগত বলতে বোঝানো হয়েছে ভয়ঙ্করকে। 2 নম্বর প্রশ্ন, রবির ড্যাশ রবির বন্যী জেলা ভয়াল তার নয়ন কাটাই। এই ড্যাশ ড্যাশ কি হবে? দ্বাদশ। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। কে আগল ভাঙে? প্রলয় নিশাই নিত্য পাগল শিব। 4 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। চাঁদের হাসির অর্থ হচ্ছে নতুন নতুন সৃষ্টি। উত্তর। 5 নম্বর প্রশ্ন, প্রলয়াস কবিতাটি কবি হলেন কে বলতো? কাজী নজরুল ইসলাম। তোমরা নিশ্চয়ই সকলে জানো। 7 নম্বর, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে। কপল শব্দের অর্থ কি? গণ্ডদেশ বা গাল। 7 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলাম যে জাতীয় কবি? বাংলাদেশ। 8 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের। রেশা, এখানে 9 নম্বর প্রশ্নটা দেখো বানানটা ভুল আছে। রেশা শব্দের অভিধানিক অর্থ কি? ঘোড়ার ডাক। আর 10 নম্বর, সর্বনাশী জ্বালামুখী ড্যাশ তার চামর দুলাই। ধূমকেতু হবে শূন্যস্থানে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের মোটামুটি আমি গল্প এবং কবিতা থেকে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো বলে দিলাম 10টা করে সমস্ত গল্প কবিতা থেকে। এবার আমরা দেখে নেব তোমাদের প্রবন্ধ হারিয়ে যা কলিকলম থেকে কোন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো পড়ে যেতে হবে বা এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে দেখে রাখতে হবে। 1 নম্বর শর্ট কোশ্চেন পড়বে, অনেক ধরে ধরে টাইপরাইটারে কে লিখে গেছেন? প্রশ্নের উত্তর হবে অন্নদা শঙ্কর রায়। 2 নম্বর পড়বে, নিজের হাতের কলমের আঘাতে কার মৃত্যু হয়েছিল? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 3 নম্বর, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা উত্তর হবে। শ্রীপন্ত কার ছদ্মনাম? নিখিল সরকার। উস্তাদ কলমবাজদের কি বলা হয়? ক্যালিগ্রাফিস্ট অথবা লিপি কুশলী। কে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন? শৈলজানন্দ। দেখো যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কোনো বাংলা শিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারো, এবছর মানে প্রতি বছর এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট হয় এখান থেকেই, মানে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি মোটামুটি তোমাদের শর্ট কোশ্চেন 20টা প্রশ্ন বলবো, 20টার ভিতরে 100% কিন্তু তোমরা এমসিকিউ 3টে এসিকিউ 3টে কিন্তু পেয়ে যাবে। তো চলো নেক্সট প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের কী নাম ছিল? রিজার্ভার পেন। আচ্ছা, রোম সাম্রাজ্য ব্রোঞ্জের শলাকার পোশাকে কী নাম ছিল? স্টাইলাস। 9 নম্বর প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স কে বলতেন? লর্ড কার্জন। 10 নম্বর, ঝর্ণা কলম নামটি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর, পালকের কলমের ইংরাজি নাম কী ছিল?
কুইল। আচ্ছা 12 নম্বর প্রশ্ন পড়বে, চীনারা চিরকাল লেখার ক্ষেত্রে কি ব্যবহার করতেন? তুলি ব্যবহার করতেন। 13 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? সত্যজিৎ রায়। উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি টেস্ট পেপার ঘাটো না তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো বিভিন্ন প্রশ্নে বারবার কিন্তু রিপিট হয়েছে। লেখক ফাউন্টেন পেনের কত রকম নিবের বিজ্ঞাপন দেখেছিলেন? 700 রকম। সোনার দত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন কিভাবে? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। কোন পেন কলমের দুনিয়ায় সত্যিকারে বিপ্লব ঘটায়? ফাউন্টেন পেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কি শৈশবে লেখকের লেখার পাত ছিল? কলাপাতা। আর লাস্ট 20 নম্বর প্রশ্ন যেটা পড়বে তোমরা, দোয়াতে তৈরি কালির বাহারি নাম কি ছিল? সুলেখা কালি বা সুলেখা।